মাঝ সমুদ্রে রাশিয়ার জাহাজ আটকানোর ফল এবার হাড়ে হাড়ে টের পেতে চলেছে আমেরিকা। আমরা জানি সম্প্রতি আটলান্টিক মহাসাগরে রাশিয়ার জাহাজ থামিয়ে দেওয়া হয়েছিল আমেরিকার তরফ থেকে, আর তারপর থেকেই যেন বিশ্ব রাজনীতিতে এক প্রকার পালা বদল হতে চলেছে। তবে কি এবার বড় কোনো যুদ্ধের সম্মুখীন হতে চলেছে গোটা বিশ্ব? এর আগের একটি ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম ঠিক কিভাবে ইরান থেকে ভেনেজুয়েলার দিকে যাওয়াকালীন একটি জাহাজকে আমেরিকা আটকে দিয়েছিল এবং একটি রাশিয়ান জাহাজ যখন সেখানে এসে পৌঁছায় তখন আমেরিকা সেই জাহাজটি দখল করে নেয়। এর ফলে রাশিয়া এবং আমেরিকার মধ্যে সংঘাত আরও বেড়ে যায়। সেখানে রাশিয়া সেই জাহাজটিকে নিজেদের বলে দাবি করেছিল, কিন্তু আমেরিকা সেটাকে ভেনেজুয়েলার শ্যাডো ফ্লিট বলে দাবি করেছিল। দেখুন, সমুদ্র তো আর কোনো একটা দেশের নিজস্ব সম্পত্তি নয়। সমুদ্র পথ দিয়ে যে কোনো দেশের জাহাজই চলাচল করতে পারে, কিন্তু ট্রাম্পের এই খামখেয়ালিমূলক মনোভাব যেন ধীরে ধীরে ক্রমশ প্রত্যেকটা দেশের জন্য সরাসরি হুমকি তৈরি করছে, যাতে প্রত্যেকটা দেশের মধ্যে অভ্যন্তরীণ সমস্যাও তৈরি হচ্ছে। অন্যদিকে ইরানের অবস্থাও এখন বেশ সংকটজনক। ইরানে ব্যাপক উত্তেজনা এবং বিক্ষোভের আগুন জ্বলতে শুরু করেছে। সেখানে খামেনির সরকারকে উৎখাত করার জন্য জোর কদমে প্রস্তুতি চলছে এবং সেখানকার জনতা রাস্তায় নেমেছে। আর এরকম পরিস্থিতিতে ইরান এবং আরও যে সমস্ত নির্যাতিত দেশ রয়েছে তারা একসঙ্গে আমেরিকার বিরুদ্ধে মিলিত হয়ে এবার একজোট হওয়ার প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে রাশিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা এবং ইরান এই চারটি দেশ মিলে আটলান্টিক মহাসাগরের দক্ষিণ দিকে যুদ্ধের প্রস্তুতি বা অনুশীলন করা শুরু করে দিয়েছে ইতিমধ্যে। সাউথ আফ্রিকার কেপ টাউনের কাছে তাদের নিজ নিজ নৌবাহিনী একসঙ্গে জড়ো করছে এবং আটলান্টিক মহাসাগরে ওই এরিয়ায় তারা ইতিমধ্যেই মহড়া শুরু করে দিয়েছে। অন্যদিকে যদি দেখেন, চীনের সঙ্গে ইউরোপের বিশ্বের দীর্ঘতম যে ট্রেড রুট রয়েছে সেখানে সুয়েজ খালকে ব্যবহার করে মূলত ট্রেড হয়, অর্থাৎ আটলান্টিক মহাসাগরের মধ্যে দিয়ে জিব্রাল্টার স্টেট থেকে সুয়েজ খাল এবং তারপর বাবে মণ্ডল হয়ে ভারত মহাসাগরের মালাক্কা রাজ্যের মধ্যে দিয়ে যায়, অথবা দক্ষিণ আটলান্টিক মহাসাগর কেপ অফ গুড হোপ ভারত মহাসাগর পার হয়ে মালাক্কা পর্যন্ত গিয়ে চীনে পাড়ি দেয়। আর এই কেপ অফ গুড হোপ রুট ধরে ইউরোপীয়রা একসময় ভারতেও এসে ঢুকেছিল। আর এই মুহূর্তে রাশিয়া, চীন, সাউথ আফ্রিকা এবং ইরানের যুদ্ধের অনুশীলনও এখন এই রুটের আশেপাশেই চলছে। এই অনুশীলনের নাম রাখা হয়েছে উইল ফর পিস 2026। আর এই প্রথম আমরা দেখতে পাচ্ছি ব্রিক্স প্লাস নেশন একত্রিত হচ্ছে। তবে কি এই ব্রিক্স প্লাস? আমরা জানি 2009-এ ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া এবং চায়না মিলিয়ে ব্রিক গঠন করেছিল এবং 2020-তে সাউথ আফ্রিকা এই ব্রিকে জয়েন করে। এরপর ব্রিক থেকে এই জোটের নাম হয় ব্রিক্স। এরপর ধীরে ধীরে আরও 5টি দেশ এর মধ্যে যুক্ত হয়, আর সেই কারণেই বর্তমানে এটিকে ব্রিক্স প্লাস বলা হয়। আর এবার আমেরিকার এগেনস্টে জোট বাঁধতে চলেছে ব্রিক্সের কিছু সদস্য দেশ। এর মধ্যে রয়েছে রাশিয়া, চীন, সাউথ আফ্রিকা এবং ইরান। আপাতত এই চারটি দেশ মিলে উইল ফর পিস 2026 শুরু করতে চলেছে। কিন্তু এখানেই একটা বড় প্রশ্ন উঠছে যে এর মধ্যে ভারত এবং ব্রাজিল কেন যুক্ত হলো না? তারাও তো ব্রিক্সের সদস্য। ভারতের উপর তো আমেরিকা ক্রমশ ট্যারিফের বোঝা চাপিয়েই চলেছে, তাহলে ভারত কেন চুপ রয়েছে এই মুহূর্তে? এই বিষয়ে বিশদে আলোচনায় আসব। তবে এর আগে জেনে নেব আটলান্টিক মহাসাগরে যে যুদ্ধের মহড়া শুরু হচ্ছে সে বিষয়ে বিশদে। যেমনটা শুরুতেই বললাম যে রাশিয়ার একটি জাহাজ ইরান থেকে ভেনেজুয়েলার দিকে যাচ্ছিল, সেই জাহাজকে আমেরিকা আটকে দেয়। এরপর থেকে রাশিয়া, ইরান এবং ভেনেজুয়েলার সঙ্গে আমেরিকার একটা সংঘর্ষপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। আর অন্যদিকে চীন দেখছে আমেরিকা যদি রাশিয়াকে সরাসরি কাউন্টার করা শুরু করে দেয় তাহলে আমেরিকার পরবর্তী টার্গেট চায়নাই হতে চলেছে। আর সেই জন্যই আগে ভাগেই চীনও এই সমস্ত দেশের সঙ্গে একত্রে মিলিত হয়ে সমুদ্র পথে নৌবাহিনী মোতায়েন করে নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে চলেছে। এবার এখানে সবথেকে বড় প্রশ্ন হলো, এই জোটে এখনো পর্যন্ত ভারত কিংবা ব্রাজিল যুক্ত হয়নি কেন? এই মুহূর্তে ভারতের কি প্রয়োজন নেই যে আমেরিকার বিরুদ্ধে এই জোটে সামিল হওয়ার?
এক্ষেত্রে পুরনো ইতিহাস যদি দেখি, ভারত কখনোই এই প্রকার সামরিক জোটে সামিল হয়নি এর আগে এক্সটেন্ডেড ন্যাটোর সময়ও ভারত তাতে যোগ দেয়নি। এছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ার দ্বারা গঠিত ওয়ারশো ট্রিটি অর্গানাইজেশন গঠনের সময়ও ভারত তাতে সক্রিয়ভাবে যোগদান করেনি। সুতরাং এই প্রথম নয়, ভারত আগাগোড়ায় এই ধরনের সামরিক জোট থেকে দূরত্ব বজায় রেখে চলেছে। অর্থাৎ ভারতের নিজস্ব স্ট্র্যাটেজি কিংবা পলিসির মধ্যে এটাই স্পষ্ট যে ভারত কখনো কোনো দেশের সঙ্গে সামরিক জোটে চট করে পা বাড়ায় না। অন্যদিকে আমেরিকার অত্যাচারে দেওয়ালে যখন পিঠ ঠেকে যাচ্ছে, তখন স্বাভাবিকভাবেই চীন, রাশিয়া, ইরানের মতো দেশগুলো আমেরিকার বিরুদ্ধে সামরিক জোটে আসতে এক প্রকার বাধ্যই হচ্ছে বলা চলে। এখানে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ যে আমরা জানি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে চীন এবং রাশিয়ার ভালো সম্পর্ক। রাশিয়ার সঙ্গে মাদুরোর টাই আপও ছিল। তাই আমেরিকার হাতে মাদুরো গ্রেপ্তারের পর ধরেই নেওয়া হয়েছিল যে রাশিয়া এবং চীন আমেরিকার বিরুদ্ধে কোনো না কোনো স্টেপ নেবে, কিন্তু তাদের তরফ থেকে সেরকম কোনো সক্রিয়তা দেখা যায়নি সেক্ষেত্রে। তবে সম্প্রতি চীন এবং রাশিয়ার সামরিক জোটকে অ্যাক্টিভেট করার ঘটনা যেন আমেরিকার ওপর একটা হুমকির বার্তা দিচ্ছে এবং সেই সঙ্গে একটা চাপ সৃষ্টি করছে। অপরদিকে ইরানের এই মুহূর্তে উত্তেজনামূলক পরিস্থিতিতে আগুনে ঘি ঢালার মতো কাজ করছে আমেরিকা। তাই ইরানও এবার নড়ে চড়ে বসেছে আমেরিকার আক্রমণকে ঠেকাতে সামরিক জোটে যোগ দেওয়ার ক্ষেত্রে। আর এখানে সাউথ আফ্রিকার প্রসঙ্গে যদি আসি, সাউথ আফ্রিকাও এবার আন্দাজ করে ফেলেছে যে ইরানের পর আমেরিকার পরবর্তী টার্গেট হতে চলেছে সাউথ আফ্রিকা। তাই এক্ষেত্রে সাউথ আফ্রিকাও এই মুহূর্তে এই সামরিক জোটে যোগ দিয়েছে। অর্থাৎ এবার যদি আমেরিকা কোনো দেশের জাহাজকে আটকানোর চেষ্টা করে সমুদ্রপথে, তাহলে সেক্ষেত্রে এই চারটি দেশের নৌবাহিনী প্রস্তুত থাকবে পাল্টা অ্যাটাক করতে আমেরিকাকে। সুতরাং এখানে এটা পরিষ্কার যে ব্রিক্সে যে কটা কান্ট্রি রয়েছে সেগুলো ম্যাক্সিমামই আমেরিকা বিরোধী। আর ট্রাম্পও এটা আগে থেকেই জানতেন এবং তাই নিঃসন্দেহে এই সমস্ত দেশগুলো একের পর এক যে আমেরিকার টার্গেটে আসতে চলেছে তা আন্দাজ করতে শুরু করেছে এই সমস্ত দেশগুলো। আর এই আন্দাজটা অস্বাভাবিক কিছু না, তার কারণ বিগত কয়েক মাস ধরে, বিশেষ করে এই কদিনে বিশ্ব রাজনীতিতে যেমন ভয়ঙ্কর খেলা শুরু করেছে আমেরিকা, তাতে প্রত্যেকটা দেশের এই মুহূর্তে সতর্ক হওয়াটাই এখন স্বাভাবিক। এরপর দেখা যাক ট্রাম্পের দাদাগিরির জবাব প্রত্যেকটা দেশ ঠিক কিভাবে দেয়, সেদিকেই এখন মুখিয়ে রয়েছে গোটা বিশ্ব। আজকের আলোচনা এখানেই শেষ করছি। এ বিষয়ে আপনার মতামত জানান কমেন্ট করে। দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।